হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের হচ্ছে ডেলি ব্লগ না, আজকের একটা নতুন কিছু তোমাদেরকে দেখাবো। যেমন ধরো আমার যেমন পুরনো যে সমস্ত অ্যালবামে যে ফটোগুলো ছিল আগেকার, তো সেই অ্যালবামের ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, অ্যালবামটা বার করা যাক আর তোমাদেরকে দেখাই একটা একটা করে ফটো আমার। অনেক দিন পর ফটোগুলো দেখছিলাম, তো অনেক পুরনো ফটো সেই সমস্ত। আর যে ফটোগুলো তোমাদেরকে দেখাবো ওটা হচ্ছে বিয়ের পরেরই সব ফটো, বিয়ের আগের কিছু নেই, বিয়ের পরের ফটো। তো অনেক দিনের পর ফটোগুলো আমি দেখছিলাম, তো ভাবলাম যে এইগুলো ক্যামেরাতে আনা যাক। আর ডেলির ব্লগ যেহেতু কিছু না কিছু নিয়ে তো ব্লগ করতেই হবে আমাকে, তো ওই জন্য ভাবলাম যে গ্যাপ দেবো না আজকেরে, তো ওই ফটোগুলোই তোমাদেরকে দেখাবো। তো বার করেই নিয়েছি, সামনেই আছে। আমি তো দেখছিলাম, তো দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো যে এটা কেন না ক্যামেরাতেই আনা যাক, তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও একটা পরিবারের আমার কেউ। তো যাই হোক, ওই জন্য আমি তোমাদের সামনেই নিয়ে আসলাম। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাতে থাকি। এই অ্যালবামটা হচ্ছে অনেক দিন আগেকার পুরনো অ্যালবাম, ঠিক আছে? আমাদের নতুন করে কিছু অ্যালবাম কেনা হয়নি। তো আর বলেছিলাম যে কিছু ফটো যেগুলো আছে ফার্স্ট আমি তা দেখাই। এটা হচ্ছে আমার জেঠিমা আছে, এটা জ্যাঠা আছে, আর আমার বাবা নেই, জেঠিমা জ্যাঠার কাছে মানুষ হয়েছে আমি। আর এটা আমার দাদা আছে, আমার দুই দাদা। তো বড়দা মারা গেছে, ছোটদা আছে এটা আমার। আর এটা আমার দুই দাদার ফটো, ছোটদা আর বড়দা। আমার ফটো নেই, তখন আমার ফটো তোলেনি কেউ। তাই এদিকে দেখো, এটা আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার বিয়ের ফটো, ঠিক আছে? এই যে আমার বর, এটা আমার একটা দূর সম্পর্কে দিদি হয়। আর এটা আমরা একসময় বকখালিতে গেছিলাম, তো বকখালি থেকে এটা তোলা হয়েছে, আমি আমার ছেলে মেয়ে। আর এটাও দেখছো, এটা হচ্ছে আমার বিয়ের ফটো, জানো তো? এটা আমার বর আছে, এটা আমার বিয়ের ফটো। তখনকার সময় অত ক্যামেরা তো ভালো ছিল না, তো ওই জন্য হয়তো এরকম এসছে, বা যে তুলেছে সে হয়তো তুলতে পারিনি, যে কোনো কারণে এগুলো এসছে এরকম। তো যাই হোক, অনেক বছর পুরনো ফটো। এটা আমার বিয়ের ফটো। এই যে আমার নানিমুখের সময় বোধহয় হবে, নানিমুখ হয় না, তো ওই সময় আমার জ্যাঠা আমার নানিমুখ করেছে। এই যে বললাম আমার বাবা নেই, এটা আমার একটা দাদা ভাইজি, এই যে বৌদি। এটা এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে একটা মাসি, মায়ের বান্ধবী। আর তোমাদেরকে বললাম যেটা বিয়ের আগের কোনো ফটো নেই, তো এটা হচ্ছে বিয়ের আগের ফটো। এটার কথা আমার ঠিক খেয়াল ছিল না, ঢাকা পড়ে গেছিলো, তো অত পরিষ্কার দেখা যাচ্ছে না, অনেক পুরনো ফটো, নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য একবার বার করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার বিয়ের আগের ফটো, বিয়ের আগের ফটো। এটা আমার একটা মাসির মেয়ে, বোন হয়, এটা আমার মাসি হয়। ও এটা বললাম, এটা আমার একটা দিদির ফটো, দূর সম্পর্কের একটা মাসির মেয়ে দিদি হয়, তো দিদির ফটো। এই যে আমার বিয়ের ফটো, বুঝলে? এটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, আমার বর মহাশয় বসে আছে। আর এটা আমার বিদায়ের সময় ট্যাক্সি করে গেছিলাম আমরা। আর আমাদের বিয়েটা তো অন্যরকমভাবে হয়েছে, শ্বশুরবাড়ির কোনো ইচ্ছা ছিল না, আমার বর নিজে থেকে পছন্দ করে বিয়ে করে নিয়ে গেছিলো, তো ওই জন্য সেইভাবে গাড়ি ফাড়ি সাজানো হয়নি। তো আমার বিয়ের গল্প এক সময় পরে কখনো বলবো, কিভাবে বিয়ে হয়েছিল। আর এই যে আমাদের ব্রাহ্মণ, এগুলো সব আমার বিয়ের ফটো, ঠিক আছে? বিয়ের ফটো। এই যে জেঠি জ্যাঠা জেঠিমা, আর ওই ওই বাড়িরই ভাইপো আমার। এইটা হচ্ছে আমার বিয়ের ফটো, ঠিক আছে? আরও একটা এই যে এইটাও আছে, এটা বর আছে। আর এই যে বর সব বন্ধুরা আছে, কাজের সাইডে যে সমস্ত লোক কয়েকজন আছে। আর বিয়ের আগের ফটো আরও একটা আছে আমার, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, একটাই আছে ফটো। এটা হচ্ছে অনেক বছর আগেকার ফটো। এটা আমার একটা, এই যে আমার দিদি আছে, দিদি জামাইবাবু, অনেক দূর সম্পর্কের মাসির, না দূর সম্পর্কে না, যেটা আগে দেখলাম ওটা হচ্ছে দূর সম্পর্ক। এটা হচ্ছে আমার নিজের মাসির মেয়ে, তা সেই দিদির বিয়েতে গেছিলাম। এই একটাই ফটো, অনেক যত্ন করে মা রেখেছিল, তো ওটা পেয়েছিলাম মার কাছ থেকে। তো দেখো ছোটোবেলায় আমি কেমন ছিলাম। আর এই এখনকার এখন না, কয়েক বছর আগেকার ফটো কিছু আছে, তো এগুলো অ্যালবামে ছিল না, এগুলো একটা প্যাকেটের মধ্যে ছিল, তো ওই জন্য এটাও বার করে তোমাদেরকে দেখাবো একটা একটা করে। চলো, এটা হচ্ছে আমার ছেলে মেয়ে, ছোটোবেলার ফটো। এই যে আমার মেয়ে দেখো। আর এই যে আমার মা আর আমি এক বছর দুর্গা পুজোর সময় অষ্টমীতে
ফটো তুলেছিলাম। তো এগুলো মানে ধুয়ে রাখা হয়েছে, কিন্তু অ্যালবাম কেনা হয়নি আর অ্যালবামে রাখা হয়নি। তারপরে নতুন বাড়িতে শিফট হয়েছি যখন, তখন ভাবলাম যে নতুন আমি একটা অ্যালবাম কিনবো, কিনে সব গোছাবো, তো সেটা আর হয়নি। আর একবার আমরা দীঘায় গেছিলাম, এটা হচ্ছে দীঘার ফটো। তখন আমার বড় কত রোগা ছিল আর আমিও রোগা ছিলাম, এখন তো দুজনেই মোটা হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার জিগার কা টুকরা, আমার বাবু সোনা, আমার ছেলে, এটা ওর ছোটোবেলার ফটো। এটা ওই যে আমার ছেলে মেয়ে, আমি, আমার বর 1 বছর পুজোর সময় তুলেছিলাম। আর এটা হচ্ছে আমি পুজোতেই তোলা আমার। আর আমার মা, মাকে তো দেখিয়েছি, তো ফটোগুলো দেখালাম। এর মধ্যে আমার ফ্যামিলির মধ্যে কেউ কেউ আছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ ক্যামেরার মধ্যে তো সবাই আসতে চায় না, সবাই আসবে ক্যামেরার মধ্যে এমন তো হয় না, তো ওই জন্যে সবাই তো আসে না, তাই আমি যেগুলো ফটোতে আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার বড়দার ফটো। আমার বড়দা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আগের মানে ফার্স্ট যখন ব্লগ শুরু করেছিলাম, ব্লগে বলেছিলাম, তো যারা যারা জানো না বা দেখোনি চেক আউট করে নাও। তো এই আমার দাদা মারা গেছে, তো দাদার সেই ফটো তোলা হয়েছিল। আর দেখাবো কোনটা, আর হচ্ছে এই যে এই ফটো আছে আমার সিঙ্গেল ফটো, এমনি সেই ঘুরতে ঘুরতে যাই যখন, কোনো শপিং মলে গিয়ে ফটো তোলা হয়েছিল। আর এই যে কয়েকটা আমার সিঙ্গেল ফটো তোলা আছে, এগুলো সব বিয়ের পরে পরে ফটো। বিয়ের আগের কিছু সেরকম নেই, তখন আমাদের এত আর্থিক অবস্থা ভালো ছিল না, আর তখন তো এত মানে মোবাইল ক্যামেরার এত চল ছিল না তখন, ওই জন্য তোলা হয়নি। তাও ছোটোবেলায় আমার দাদা বৌদির মানে দাদাদের তোলা হয়েছিল, আমারটা হয়নি। এই যে আমি, আমার বর মহাশয়, এর একটা মুভি দেখতে গেছিলাম, সেখানে তুলেছিলাম। কিছু কথা বলি এখন তোমাদের সাথে। আমার ফটোগুলো তোমাদেরকে দেখালাম, আমি মানে গোছাচ্ছিলাম, গোছাতে ফটোগুলো ভাবলাম যে আমি দেখছিলাম কিছুক্ষণ, দেখার পরে ভাবলাম এটাও ক্যামেরার মধ্যে নিয়ে আসি, তো তোমাদেরকে দেখালাম। আর আমার যখন বিয়ে হয়েছিল ওই সময়টা হচ্ছে মানে খুব একটা ওই মানে এত ফোনের চল ছিল না, আর ভালো ক্যামেরা এগুলো ছিল না, তখন নর্মালি ক্যামেরা ছিল, তো ওইভাবে ফটোগুলো তোলা হয়েছিল। তো আর এমনিও অনেক পুরনো হয়ে গেলে তো একটু ঝাপসা মতো হয়ে যায়। তো যাই হোক, আর হচ্ছে আমার এই মানে বিয়ের যে কটা ফটো দেখলে ওটা হচ্ছে আমার এই মানে এই বাড়িতে করা, মানে এই বাড়িতে বলতে কি আমার মায়ের বাড়িতে করা হয়েছে। আমার তো বাবা নেই, আর মা দেখে শুনে আমাকে বিয়ে দিয়েছিল। আমরা 3 ভাই বোন, তো মা অনেক কষ্ট করে বড় করেছে আমাকে, দেখে শুনে মানে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে, ছোট করেই মানে যতটা পেয়েছে লোকজন বলে বিয়ে দিয়েছে। এই বাড়িতে আমার অনুষ্ঠানটা হয়েছে। আর শ্বশুর বাড়িতে তো কিছুই হয়নি, না কোনো অনুষ্ঠান হয়েছে, না কোনো নিয়মকানুন হয়েছে, কিছুই হয়নি। তো ওখানকার কোনো ফটো নেই আমার। তো মানে ওখানে অনুষ্ঠানটা হয়নি এই কারণে, কারণ আমার বর নিজের পছন্দের একটা মানে বিয়ে করে নিয়েছিল, আমাকে খুব পছন্দ ছিল আমার বরের, তো আমাকে দেখেছে, পছন্দ করেছে, করে বাড়িতে কথা বলে মানে বিয়েটা হয়েছিল। আর আমার শ্বশুরবাড়ির থেকে ওটা মেনে নেয়নি, মেনে নিতে পারিনি, কারণ ওরা অনেক দাবি দাবা করেছিল, প্রচুর কিছু, টাকা পয়সা হোক, জিনিসপত্রের দিক দিয়ে হোক, অনেক কিছু দাবি দাবা করেছিল। আর আমার মা তো তখন পেরে ওঠেনি, কারণ আমরা 3 ভাই বোন, কলকাতা শহরে মানে থাকা একটা বিশাল একটা ব্যাপার, তখন পয়সার ইনকামটা কম ছিল, তো মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছিল। সেই জন্য মা, আর তখন মা হঠাৎ করে যে আমার সম্বন্ধটা এসে গেছে, মা তো আগে থেকে রেডি ছিল না যে বিয়ে দেবে বলে, তো হঠাৎ করে যখন সম্বন্ধ এসে গেছে, তারপরে ভালো সম্বন্ধ বলে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু মা অত জিনিসপত্র দেওয়ার জন্য মানে রেডি ছিল না যেগুলো বানাবে, যেমন এখন সবাই বানিয়ে রাখে জিনিসপত্র, হাতের হোক কানের হোক, যেগুলো বানিয়ে রাখে, তখনকার সময় তখন মা বানাতে পারিনি। কোনো রকমে আমাদের একটু পড়াশোনা শিখিয়ে কোনো রকমে একটু আমরা বড় হয়েছি, ঠিক আছে। তো দাবি দাবা করেছিল, সেইগুলো পূরণ করতে পারিনি, তো সেই জন্য ওনারা মানে মেনে নিতে পারিনি। আর আমার বর নিজে ইনকাম করে পুরো মানে সংসার চালাতো, অনেকগুলো ভাই বোনেরা, তো 7-8 জন মতো, অনেকজন, তো সেই সংসার চালাতো, তো খরচা যা ইনকাম করতো সব মায়ের হাতে দিয়ে দিত, মানে ওই বাড়ির মায়ের হাতে দিয়ে দিত, শাশুড়ি মায়ের হাতে। তো আর মানে সেই সমস্ত, আর ওরাও মেনে নিতে পারিনি, তো ওই জন্য যখন মেনে নিতে পারিনি, আর আমার বর যেহেতু নিজে ইনকাম করে, তো ওই জন্য মানে একদম জেদ ধরেই রয়েছে যে আমি এই মেয়েকেই বিয়ে করব, এই মেয়েকেই বিয়ে করব, এই মেয়ে ছাড়া মানে আর হবে না। তো মানে ওই রকম জেদ ধরেই ছিল, বাড়িতে আসছিল বারবার। আমার বৌদি ছিল, বৌদি বলতে ওই জেঠিমার ছেলের বউ, হয়তো দেখোনি তোমরা। তো আমার ওই বৌদির কাছে আসতো, মায়ের কাছে আসতো, জ্যাঠার কাছে আসতো, ভাবতো জ্যাঠা, আমার জ্যাঠার কাছে থাকতাম আমি, তো ওই বাড়িতেই বারবার আসতো, খোঁজখবর নিত, মানে বিয়ে করবি একদম একান্তই। তো ওই জন্য যখন মানে জেদ করছিল, আর আমার একটা নন্দাই ছিল,
নিজের না, ওটা হচ্ছে ধরম নন্দাই, নিজের বলতে কেউ আসেনি, ধরম নন্দাই ছিল। তো হয়তো নন্দাইটা হয়তো বরকে খুব ভালোবাসতো, তো ওই জন্যে মানে বরের কথা শুনে নন্দাইটা এসেছিলো বাড়িতে কথা বলতে, মার সাথে কথা বলতো, বৌদির সাথে কথা বলতো, জ্যাঠার সাথে কথা বলতো। তো ওই নন্দাই থাকতেই আমাদের, নন্দাই দাঁড়িয়ে থেকেই আমাদের বিয়েটা দিয়েছিল। তো বিয়ে করে যখন ওই বাড়িতে গেছিলাম, ওরা তো মেনে নিতে পারিনি, তো মানিনি। তো কয়েকদিন আমরা ছিলাম ওখানে। আর আমি যখন যখন যাই এখান থেকে, তখন আমার বর তো আমাকে নিয়ে গেছিলো, জিনিসপত্র কিছু নিয়ে যায়নি, খালি দুটো শাড়ি নিয়ে গেছিলাম বাড়িতে পরার জন্য, যে ছাপা শাড়ি, সায়া, ব্লাউজ, এই সমস্ত কিছু নিয়ে গেছিলাম। গিয়ে ওখানে ছিলাম, তারপরে আস্তে আস্তে এসে সব এখান থেকে নিয়ে গেছিলাম। তো মেনে নিয়েছে ওখান থেকে, এখনও মেনে নিয়েছে, কিন্তু সেইভাবে হয়তো মেনে নেয়নি, মানে কখনো কিছু ওই বাড়ি থেকে আমাকে কখনো কেউ কিছু দেয়নি। আর সব থেকে স্মরণীয় কথা হচ্ছে, আমার ওই বাড়ির জিনিস একটাই আছে সব থেকে স্মরণীয় কথা, মানে জীবন যদি যতক্ষণ না যাবে ততক্ষণ এই জিনিসটা মনে রাখবো, খুব স্মরণীয় কথা। ফার্স্ট যখন আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম, আমার বর বললো ওখানে তো মেনে নেবে না লোকজন, তো বেশি কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, বাড়িতে বলে দিয়েছিল মাকে, বৌদিকে। তো দুটো ছাপা শাড়ি, দুটো সায়া, দুটো ব্লাউজ, এইটা নিয়ে গেছিলাম, কারণ একটা পরবো, একটা স্নান করবো, আবার স্নান করবো, আবার পরবো, তো এই দুটো নিয়ে যাওয়া হয়েছিল। আর তখন আমার বর আবার আমাকে 100 টাকা দিয়েছিল মাকে বলে, মানে আমার শাশুড়ি মাকে বলতে বলেছিল যে ওই টাকা দিয়ে আমার মাজন ব্রাশ আর বাড়ি পরে জুতো কিনে আনতে। তো বর যখন 100 টাকা আমাকে দিল, আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে এই টাকাটা দিয়ে আমাকে এনে দিতে। তো আমার শাশুড়ি নিল 100 টাকা। তো ওই বাড়ি পরার মানে হাওয়াই চটি আর মাজন ব্রাশ, তখন তো জিনিসের দাম কম ছিল, টাকার দাম বেশি আর জিনিসের দাম কম ছিল, তো 100 টাকার মধ্যে হয়তো হয়ে গেছে। কারণ তখন তো ওই 40 টাকা কি 50 টাকা মানে বাড়ি পরার জুতো ছিল, এখনও আছে অবশ্যই, তখনও ছিল। তো 100 টাকার মধ্যে ওইটা হচ্ছে সব থেকে স্মরণীয় কথা, যে প্রথম যখন আমার বর গেল 2-1 দিনের মধ্যে, ওখানে 100 টাকা দিল, দিয়ে আমার জিনিসগুলো কেনা হলো, জুতো আর মাজন ব্রাশ। তো যাই হোক, আর আমার শাশুড়ি চাইলে কিন্তু আমাকে অনুষ্ঠান করতে পারতো, কারণ আমার বর শুনেছি ওই 11 বছর কি 12 বছর বয়স হবে তখন থেকে আমার বর কাজকর্ম করে, আর মানে সংসারে পুরো টাকাটা দেয়, যেহেতু অনেকগুলো ভাই বোন আছে, এই হচ্ছে বড় দাদা, তো সংসারে টাকা দেয়। আর আমার শাশুড়ি হচ্ছে সবজির বিজনেস, নিজস্ব মানে একটা বিজনেস আছে কোনো একটা জায়গার মধ্যে, নিজে বিজনেস করছে অনেক বছর ধরে। তো তাও হলেও কি হয়েছে, যেহেতু বড় ছেলে, একটা দায়িত্ববান ছেলে, তো ওই জন্য যেটুকু ইনকাম করতো সমস্ত কিছু দিত। তো আমার শাশুড়ি পারলে অনুষ্ঠানটা করতে পারতো আমাকে, কারণ সংসারে সমস্ত টাকা যেহেতু ছেলে দেয়, তো অনুষ্ঠান তো করেইনি, আমার কিছু জিনিসপত্রও দেয়নি। তো আমার বর তখন একটু মন খারাপ হয়েছিল, এখন বলে ঠিক আছে কোনো ব্যাপার না, বলে আমার আস্তে আস্তে সমস্ত কিছু বর পূরণ করেছে। তো ওই জন্য সেই জন্যে ওখানে কিছু অনুষ্ঠানটা করা হয়নি, আর কোনো ফটোশ্যুট কিছুই হয়নি, নর্মালি যেমন হয় না, যে আমি এখন পুরনো বউ হয়ে গেছি, রোজ খাচ্ছি দাচ্ছি, স্নান করছি, কথা বলছি সবার সাথে, এরকমই। নতুনের কোনো ব্যাপার ওখানে ছিল না, সেরকম কিচ্ছু হয়নি। তো যাই হোক, ওখানে আমি ছিলাম শ্বশুরবাড়িতে অনেক বছর, এইগুলো সব কিছু নিয়ে ছিলাম। কিন্তু আর আমার বর মানে চেষ্টার মধ্যে ছিল যে কখনো কিছু করবে, করে সব কিছু আমাকে দেবে। আর এখন যে বাড়িতে আমি আছি, আমার এই বাড়িটা নিচে করা, আমি আমার হাজব্যান্ড এখন দুজনে ইনকাম করছি, আমাদের নিজের বাড়ি করা এটা, এখানে এর মধ্যে কোনো মানে কারোর অবদান কিছু নেই, যেমন বাপের বাড়ির থেকে কিছু আমার এখানে নেই, শ্বশুর বাড়ির থেকেও আমার কিছু নেই, আমি নিজে ইনকাম করে, নিজে খেটে, নিজে প্রচুর পরিশ্রম করেছি, প্রচণ্ড পরিশ্রম করেছি, তারপরে আজ এই আমার বাড়ি, আমার নিজের জায়গা, আমি এটা করতে পেরেছি। তো এই জন্য আমার খুব খুশি। শ্বশুরবাড়ি থেকে কে কী দিল, বাপবাড়ি থেকে কে কী দিল, তাই নিয়ে আমার কিচ্ছু আসে যায় না, মানে কি ওইসব নিয়ে দুঃখ পাই না। তবে হ্যাঁ, আগে পেতাম, প্রচণ্ডভাবে দুঃখ পেতাম, যেমন আমার শাশুড়ি ওদিকে সবাইকে দিয়েছে, আমাদেরকে কখনো কিছু দেয়নি, এইটা নিয়ে একটু দুঃখ পেতাম। যেহেতু আমার দুটো বাচ্চা আছে, তাদের জামা কাপড় হোক, আমার নিজস্ব কোনো শাড়ি, কোনো ব্লাউজ কখনো কিছু দেয়নি, একটু ওইটা নিয়ে দুঃখ পেতাম। বা আমার মাও জায়গা কিনে বাড়ি করে আমার দাদা বৌদিকে দিয়েছে, আমাকে কিছু দেয়নি, একটু দুঃখ পেতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে নিজে মানে দুঃখ পেয়ে ওটা সয়ে গেছে, এখন বুঝে গেছি যে সেই তো কেউ দেবে না, আর কী হবে দুঃখ পেয়ে। ওই জন্য নিজে যতটা পেরেছি ততটা মানে করেছি আর কি। মানে প্রতিটা মানুষের মানে বেসিক্যালি এটাই হয় সংসারে, যে শাশুড়ির যে জিনিসপত্রগুলো থাকে না, ধরো কাঁথা হোক, বালিশ হোক, বাসন কুসন, যেমন বাটি হোক, গ্লাস হোক, ছোটোখাটো নিয়েই বলছি, বড়োগুলো তো আমি বাদই দিলাম, ছোটোখাটো নিয়ে বলছি, ধরো কাঁথা, বালিশ, মাদুর, বাটি, তরকারি খাবার, গ্লাস, এই সমস্ত জিনিসপত্র যেমন শাশুড়ির থাকে, শাশুড়ির জিনিসটা হয়তো ছেলে বউ এবার সংসার করে। তো এইরকম আমার শ্বশুরবাড়ির দিক দিয়েও হয়েছে, আর বাপের দিক দিয়েও হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি। আমার এটা গর্বটা আমি পরে বুঝতে পারলাম, কারণ আমাকে কেউ বলতো এইসব বিষয়টা নিয়ে, যে আমার এটা গর্ব, মানে আমার সংসারে যে বাসন কুসন হোক, জিনিসপত্র হোক, ফার্নিচার তো বাদ দিয়ে দিলাম, ছোটোখাটো হোক, বড় জিনিস যাই কিছু হোক, আমার নিজের ইনকামের জিনিসটা কেনা, কেউ আমাকে দেয়নি,
এইটাই আমার মানে গর্ব। আগে একটু অফসোস করতাম যে সব সংসারই তো এরকম হয়, শাশুড়ি জিনিস থাকে। তো আমাকে কিছু কিছু মানুষ বলতো যে না, তোমার এটা গর্ব যে তুমি নিজে জিনিসটা করতে পেরেছো, কারোর এখানে অবদান নেই, এখানে কেউ কিছু নেই। হ্যাঁ হতে পারে বাবা মা জ্যাঠা কাকা সবাই আমাকে আশীর্বাদ দিয়েছে, সবাই ভালোবেসে দূর থেকে, কিন্তু এই যে কর্ম করে যে জিনিসটা পেয়েছি আমি, এটা তো শুধু একমাত্র আমারই পরিশ্রম ছিল, তাই না? আশীর্বাদ ভালোবাসা তো সবাই দেয়, পাড়ার কাকিমারাও দেয়, তাই না? যে শাশুড়ি আশীর্বাদ দিয়েছে, মা আশীর্বাদ দিয়েছে ঠিকই, কিন্তু পাড়ার কাকিমাও আমাকে আশীর্বাদ দেয়, মাসিমা আমাকে আশীর্বাদ দেয়, এইরকম ভালোবাসা দেয়। তো যাই হোক, আমার ওইটা একটু মানে এখন যেমন দেখি সবার যে অনুষ্ঠান করে বিয়ে হয়, বেশ বড় সড়ো হয়, আনন্দ হয়, তো সেই জিনিসটা আমার মধ্যে হয়নি। আর কি করা যাবে, কপাল খারাপ ছিল। তো যাই হোক, আমার মা যতটুকুনি পেরেছে অনুষ্ঠান করে দিয়েছে, 2জন হোক 5জন হোক 10জন হোক, মানে অনুষ্ঠান করে দিয়েছে, মানে নিয়মকানুন যেগুলো থাকে সেই নিয়মকানুন মেনে, ব্রাহ্মণ এসেছিলো সেই নিয়মকানুন মেনে বিয়ে দেওয়া হয়েছে আমার। তো সেইটা নিয়ে আমি এখন খুশি। আর কি দিল কে দিল না সেটা নিয়ে কিছু দুঃখ নেই। ওই বললাম, যখন মা যখন ঘর বাড়ি জায়গা জমি গয়নাগাটি সমস্ত কিছু যখন দাদা বৌদিকে দিয়ে দিয়েছিলো, একটু কষ্ট হয়েছিল। কারণ আর আগে আমার ছোট খুব ঘর ছিল, খুবই ছোট ঘর ছিল, তখন আমি ইউটিউবে আসিনি, তখন আমার খুবই ঘর ছোট ছিল। তোমার জায়গাটা আমার খুবই ছোট, বলবো 1 কাঠার থেকেও কম ছিল আমার জায়গা, আমার 1 কাঠার থেকেও কম জায়গা ছিল। আমি ওই জায়গার মধ্যে আমার 2টো বাচ্চা আছে, ঠিক আছে, ওই জায়গার মধ্যে আমি 2টো ঘর করেছি, বাথরুম করেছি, কিচেন করেছি, ওইটুকুনি জায়গার মধ্যে ছোটো ছোটো করে করেছিলাম। 2টো বাচ্চা নিয়ে খুব কষ্ট পেতাম, খুব কষ্ট পেতাম। আর ওই সময়টাই মার মানে বাড়ি ঠাড়ি সব হয়েছিল, মা চাইলে কিছু দিতে পারতো কিন্তু দেয়নি মা আমাকে। তো ভগবান হয়তো চেয়েছিল বা ভগবান আমার সাথে আছে, তাই আমি আজকের বড় ঘর বাড়ি করেছি। আমাদের এইটা হচ্ছে আমার নিজে কেনা, এটা ঠিক আছে, আমার তো জায়গা ছিলই, প্লাস আমি একটা ফ্ল্যাট কিনেছি, আর এটা সম্পূর্ণ আমি নিজে ইনকাম করেছি। আমি একা বলবো না, আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই একটা বিজনেস করি, তো আমাদের নিজস্ব এটা ইনকামের আমরা এটা গুছাতে পেরেছি। কিন্তু ছোট মানে যখন ছিল আমার ছেলে মেয়ে, মানে তখন যখন বিয়ে হয়েছিল খুব অভাবের সংসার, খুব টানাটানি, খুব কষ্ট করে আমাদের দিন কেটেছে। একদিন এমনও হয়েছে রান্না করতে পারিনি, বাচ্চার শরীর খারাপ কিন্তু ডাক্তার দেখাতে পারিনি, একদিন এমনও হয়েছিল মানে দুপুরবেলা ভাত খাওয়ার টাইম, কিন্তু ভাত করব মানে শরীর খারাপ, হয়তো রান্না করতে পারছি না, কিংবা বাজার নেই, কি করে ভাত করব যে সিদ্ধ ভাত করে বাচ্চাটাকে খাওয়াবো, বিস্কুট ভিজিয়ে খাওয়াতে হয়েছিল বাচ্চাকে, এমনও দিন গেছে। তখন আমরা ওখানে ছিলাম, এমনও দিন গেছিলো। কিন্তু ওখানে অনেক কিছু সহ্য করে করে আমার বর খুব একটা মানে ঝামেলা করে না কারোর সাথে, মানে দেখে আর চুপ করে থাকে, বোঝে, হয়তো কিছু নিজে নিজে ভাবে যে কিছু করবো এরকম ভাবতো তখন, কিন্তু কাউকে কিছু বলতো না, সব কিছু সহ্য করে করে। তো একদিন আমরা হঠাৎ করে চলে আসলাম কলকাতায়, এসে এখানে থেকে পুরো সেটেলমেন্ট হয়ে গেছি। আর বন্ধুরা, আমার অনেক কিছু বলার ছিল, তো যাই হোক, এখন তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো আজকে যতটা পেরেছি বলেছি। আমার মনের মধ্যে কিছু কথা থাকে, আর কাকেই বা বলবো, কেই বা শুনবে, তো যেহেতু তোমরা আমার পরিবারের একজন, তো আমি ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেই গল্পটা করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।